অ্যাস্ট্রোলজি আজকের সাবজেক্ট নয় বা ২ বছর ৫ বছর আগের সাবজেক্ট নয়। অ্যাস্ট্রোলজির বয়স ১০,৫০০ বছরের বেশি পুরনো শাস্ত্র। জ্যোতিষশাস্ত্র যারা অধ্যয়ন করে বা সামান্য কিছু রুচি রাখে তারা এটা জানবে যে জ্যোতিষ পুরোটাই সায়েন্স। এখানে অবৈজ্ঞানিক কিছু নেই। এবার আপনি হয়তো যজ্ঞ করা দেখলেন বা জল পোড়া, তেল পোড়া দেখলেন বা মন্ত্র আপনি দেখলেন। সেগুলো অ্যাস্ট্রোলজির পার্ট নয়। আমরা যাই শিখি না কেন আমরা নিজেদেরকে বিক্রি করার জন্য এখানে এসেছি। মাঙ্গলিক নিয়ে দীর্ঘ বছর ধরে শুধু বিজনেস হয়ে এসছে। আপনারা শুনে থাকবেন যে অনেক অ্যাস্ট্রোলজার পণ্ডিতজিরা এরা বলে যে মাঙ্গলিক বিয়ে করে দিন খুব ভালো হবে। মাঙ্গলিক রাজযোদ্ধক হয়ে যাচ্ছে। মাঙ্গলিক মেয়েকে নারায়ণের সাথে বিয়ে দিয়ে দিন, মহাদেবের সাথে বিয়ে দিয়ে দিন। গ্রামের দিকে আবার ছাগলের সাথে, কলা গাছের সাথে বিয়ে দিয়ে দিন। এই রীতিগুলো প্রচলন আছে। প্রথম কথা হচ্ছে এই সমস্ত ধারণা ভ্রান্ত। নমস্কার। টেডভাইজার টক্সের আরো একটি ভীষণ স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, তিনি অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ চর্চার সঙ্গে যুক্ত। আজকে ভীষণ ইন্টারেস্টিং বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। জ্যোতিষ চর্চা আমরা কেন করব? জ্যোতিষ চর্চায় কেন বিশ্বাস করব? জ্যোতিষ চর্চার কতটাই বা ক্ষমতা? জ্যোতিষ চর্চা কিভাবে আমাদের জীবনযাপনে আমাদের সাথী হতে পারে? কতটাই বা আমাদের উপকারে লাগতে পারে? কতটাই বা আমাদের কাজে লাগতে পারে? এমন একজন গেস্ট আমাদের সঙ্গে রয়েছেন আজ, যিনি বিগত ১৫ বছর ধরে জ্যোতিষ চর্চার সঙ্গে যুক্ত এবং বিভিন্ন সেক্টরের লোককে তিনি কিন্তু তার জ্যোতিষ চর্চার মাধ্যমে সাহায্য করে আসছেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গের অতি পরিচিত একজন অ্যাস্ট্রোলজার জ্যোতিষী শ্রী সৌরভ। সৌরভদা, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠান অ্যাডভাইজার টক্সে। আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার। যারা অনুষ্ঠানটা দেখছেন বা পরবর্তী সময়ে দেখবেন তাদের প্রত্যেককে আমার অন্তরের শ্রদ্ধা, গুরুজনকে আমার অন্তরের প্রণাম। অনুষ্ঠানের আ শুরুতেই যেটা আপনাকে বলব, মানে আমার যেটা জানতে ইচ্ছে করছে যে অ্যাস্ট্রোলজার বা অ্যাস্ট্রোলজি কে আমি বিশ্বাস করব কেন? মানে আমি একজন আ উম আমি বিজনেস করছি বা কেউ চাকরি করছে বা কেউ পড়াশোনা করছে। আমি একজন ব্যক্তি, আমি অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজারকে বিশ্বাস করব কেন? প্রথম কথা হচ্ছে অ্যাস্ট্রোলজারকে আপনি বিশ্বাস করবেন খুব বুঝে শুনে। অ্যাস্ট্রোলজারকে আজকের ডেটে দাঁড়িয়ে, ঠিক? কারণ অ্যাস্ট্রোলজার অনেক রয়েছে যারা নিজেদেরকে জ্যোতিষী, তান্ত্রিক বা এটসেট্রা পরিচয় দেয়। বাট তারা প্রকৃতপক্ষে কতটুকু শাস্ত্র জানে সেই নিয়ে অনেকেরও যেমনি সন্দেহ রয়েছে, আমারও রয়েছে। আর দ্বিতীয় আপনার প্রশ্নটা যে আমরা অ্যাস্ট্রোলজি কেন বিশ্বাস করব? অ্যাস্ট্রোলজি আজকের সাবজেক্ট নয় বা ২ বছর ৫ বছর আগের সাবজেক্ট নয়। অ্যাস্ট্রোলজির বয়স ১০,৫০০ বছরের বেশি পুরনো শাস্ত্র। এটা রামায়ণ মহাভারত থেকে চলে এসছে। এই শাস্ত্রের মধ্যে এরকম কিছু তথ্য রয়েছে, এরকম কিছু সূত্র রয়েছে, এরকম কিছু ম্যাথামেটিক্যাল সেক্টর রয়েছে, যেগুলো আমাদের জন্মকুণ্ডলীর সাথে যদি আমরা কানেক্ট করতে পারি, সেখান থেকে আমরা সূক্ষ্মতর সূক্ষ্ম বিচার করতে পারি। সেই বিচারগুলো আমাদের জীবন, আমাদের বর্তমান এবং আমাদের ভবিষ্যৎকে তৈরি করতে পারে। এজন্য আমরা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করব। আচ্ছা। তো মানে কোথাও একটা গিয়ে মনে হয় যে আমরা যারা বিজ্ঞান পড়ছি বা বিজ্ঞান হুম। জানছি, তাদের কাছে অ্যাস্ট্রোলজিটা সেইভাবে আ লজিক্যাল বেস তৈরি করতে পারে না আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে। তো সেই জায়গাটায় আপনি যদি বলেন যে যারা বিজ্ঞান পড়ছে তারা অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ চর্চায় বিশ্বাস করবে? প্রথম কথা হচ্ছে জ্যোতিষশাস্ত্র যারা অধ্যয়ন করে বা আ সামান্য কিছু রুচি রাখে তারা এটা জানবে যে জ্যোতিষ পুরোটাই সায়েন্স। এখানে অবৈজ্ঞানিক কিছু নেই। এবার আপনি হয়তো যজ্ঞ করা দেখলেন বা জল পোড়া, তেল পোড়া দেখলেন বা মন্ত্র আপনি দেখলেন। সেগুলো অ্যাস্ট্রোলজির পার্ট নয়। অ্যাস্ট্রোলজির পার্ট আমাদের ৯ টা গ্রহ রয়েছে, ২৭ খানা নক্ষত্র রয়েছে। তার যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনগুলো আপনি সায়েন্স নিয়ে পড়ুন, আর্টস নিয়ে পড়ুন, কমার্স নিয়ে পড়ুন, টেকনিক্যাল নিয়ে পড়ুন, হোয়াটএভার আপনি যেটা নিয়েই পড়ুন না কেন। প্রত্যেকের জীবনের সাথে আপ টু ডেট হতে হবে। কিন্তু আপনাকে সঠিক জ্যোতিষীর কাছে যেতে হবে। সঠিক জ্যোতিষীর কাছে যেতে হবে। এটাই হলো মূল মন্ত্র। তো এটাই মূল একটা মন্ত্র। একটা একটা যেটা বিষয় জানতে ইচ্ছে করছে যে, এই জ্যোতিষ চর্চার সাথে আপনি তো বিগত ১৫ বছর ধরে যুক্ত। ১৫ বছরেরও বেশি সময়। তো যে সময়টায় আপনি আপনার ক্যারিয়ার চুজ করার ফেজে ছিলেন, সেই সময় তো একটা দৌড় ছিল যে চাকরি করব হুম, বা ডাক্তার হব, হুম। ইঞ্জিনিয়ার হব। তো সেই সময় দাঁড়িয়ে আপনার হঠাৎ এই একটা ব্যতিক্রমী চিন্তা কি করে মাথায় এলো যে অ্যাস্ট্রোলজার হব বা অ্যাস্ট্রোলজিকে প্রফেশন হিসেবে নেব? একদম। এবার আমি আমার ছোট থেকে আমি আমার মাকে দেখি যে মা টিল অন ডেট। আমার মা যতই অসুস্থ থাক, যতই বয়স হচ্ছে যাই হোক না কেন, উনি
ঠিক ৩টের সময় ঘুম থেকে উঠে স্নান-টান করে রাত ৩টে। রাত ৩টে ৩টে থেকে ৫টা অব্দি ব্রহ্ম মুহূর্ত চলে। টিল অন ডেট ওনার যতই সমস্যা হোক, জ্বর হোক, সর্দি হোক, পায়ে পেইন হোক, হোয়াটএভার যা কিছু হয়ে যাক এবং আগাগোড়া উনি নিরামিষভোজী। তো যা কিছু হয়ে যাক উনি আগাগোড়া ব্রহ্ম মুহূর্তে পুজো করা শুরু করে। তারপর ভাগবত গীতা পাঠ থেকে শুরু করে বাড়িতে মা কালীর মন্দির রয়েছে, রাধা গোবিন্দের মন্দির রয়েছে। যেহেতু আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, তার মন্দির রয়েছে। সমস্ত পুজো পাঠ করতে, করতে তার মোটামুটি সকাল ৯টা বেজে যায়। তো সেখান থেকে আমার কিছু শুনে ইন্টারেস্ট এবং জ্যোতিষ চর্চার যে আগ্রহ আমার অ্যাকচুয়ালি আমার মায়ের থেকেই আমার কাছে জন্মায়। কারণ মা যখন শাস্ত্র পড়ে, শিব পুরাণ পড়েন, বিষ্ণু পুরাণ পড়েন, ভাগবত গীতা উনি পাঠ করেন। সেখানে জ্যোতিষ শাস্ত্র নিয়ে প্রচুর তথ্য দেওয়া রয়েছে। বেদে, বিশেষ করে ঋগ্বেদে, জ্যোতিষশাস্ত্র তো ঋগ্বেদের অন্তর্গত। ঠিক। যারা জানেন তারা জানেন ব্যাপারটা। তো যখন বেদ পড়ে, তো আমি জানি না আমার মা কয়েক হাজারবার বেদ পড়ে ফেলেছে এবং মা বলেছে যে, "প্রত্যেকবার যখন শাস্ত্রগ্রন্থ আমরা পড়ব, প্রত্যেকবার আমাদের কাছে নতুনই মনে হবে। হয়তো আপনি ৫ বার পড়ে নিয়েছেন পুরো কমপ্লিট। বাট সেকেন্ড টাইম আপনি আবার যখন পড়বেন ওটা আপনার কাছে নতুনই মনে হবে।" তো এইসব থেকে আমার মনে হলো কি আমি অ্যাস্ট্রোলজির জন্যই হয়তো আমার জন্ম হয়েছে। আর ফ্যাক্ট তাই। কারণ অ্যাস্ট্রোলজি শুধু আমার কাছে প্রফেশন না। মানে আমি যতই সুস্থ থাকি, অসুস্থ থাকি, হোয়াটএভার আমি যাই করি, আমার কাছে জ্যোতিষের উপর বিরাট খিদে। আমি লোকের সাথে ইন্টারাপ্ট করব, আমি প্রেডিকশন করব, আমি জ্যোতিষ নিয়ে পড়াশোনা করব। তো এই জিনিসটা আমার খুব পছন্দের। আচ্ছা, এই যে একটা কথা আপনি বললেন যে, জ্যোতিষের প্রতি আপনার একটা বিরাট খিদে রয়েছে যে, আমার এই প্রফেশনটাকে আরো জানতে হবে বা এক জ্যোতিষ শাস্ত্রটাকে আমাকে আরো জানতে হবে। একদম কোথাও গিয়ে এই খিদেটাই কিন্তু আপনাকে মোটিভেট করে। 100% মোটিভেট। তো আ অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে, কারো জন্মছক বা জন্মকুণ্ডলী বিচার করে দেখা গেছে যে, সে হয়তো অমুক সেগমেন্টে পড়াশোনা করলে তার গ্রোথটা ভালো হতো। কিন্তু রাইট, তার খিদেটা রয়েছে অন্য সেগমেন্টে। রাইট। এক্ষেত্রে তাদের কি করণীয় বা এক্ষেত্রে জ্যোতিষ শাস্ত্র কি সাজেস্ট করে? আপনি এই প্রশ্নটা খুব ভালো করেছেন। আমরা একটা ন্যাটাল ছক যখন আলোচনা করি, আমরা দেখছি এই ছেলেটা যদি কমার্স নিয়ে পড়ে বা এই ছেলেটা যদি আর্টস নিয়ে যায় বা এই ছেলেটা যদি ম্যানেজমেন্টাল কোনো কোর্স করে সেটা ওর জন্য ভালো হবে। কিন্তু হয়তো ওর মা চাইছেন, ছেলেটার মা বা মেয়েটার মা বা বাড়ির লোক চাইছেন যে অমুকে ডাক্তার হয়েছে আমার ছেলেটা ডাক্তারই হোক। বা বা আমার ছেলেটারই হয়তো খিদে অন্য কিছুতে, রাইট, রাইট। তাই না? বা মেয়েটাও ডাক্তার হোক হুম। বা ছেলেটা হয়তো চাইছে ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক। আল্টিমেটলি আপনি দেখবেন আজকের ডেটে এরকম বহু ইঞ্জিনিয়ার রয়েছে ১০-১২ হাজার টাকায় চাকরি করছে। লক্ষ টাকা খরচা করে পড়াশোনা করার পর। হয়তো সে স্কিল ওয়াইজ সে খুব ভালো। হুম। কিন্তু তার সে ওইভাবে নিজেকে বিক্রি করতে পারছে না। আমরা যাই শিখি না কেন আমরা নিজেদেরকে বিক্রি করার জন্য এখানে এসেছি। সোজা কথা। একদম, একদম। প্রত্যেকটা প্রফেশনে আমি নলেজ বিক্রি করছি। আপনি আপনার সার্ভিস বিক্রি করছেন। শিক্ষকরা তাদের নলেজ বিক্রি করছেন। হুম, ব্যবসায়ীরা তাদের প্রোডাক্ট বিক্রি করছে। ঠিক। বিক্রি আমরা করতে এসেছি। কারণ বিক্রি না করলে জীবন ধারণ বা জীবনশৈলীকে আপনি কন্টিনিউ বা আমরা কন্টিনিউ করতে পারব না। তো সে তার প্রোডাক্টকে বিক্রি করতে পারছে না। সে প্রচন্ড ট্যালেন্টেড বাট সে তার স্কিলগুলোকে বিক্রি করতে পারছে না। তার কারণ জন্মকুণ্ডলীতে টেকনিক্যাল লাইনে সাকসেস পাওয়ার জন্য যেই গ্রহগুলো দায়ী, সেই গ্রহগুলো দেখা যাচ্ছে দুর্বল। তাহলে কি করে সেই ছেলে বা মেয়েটা টেকনিক্যাল লাইনে উন্নতি করতে পারবে? সেখানে ভালো প্ল্যাটফর্ম পেতে পারবে। সেখান থেকে ভালো রুজি-রুটি তার হতে পারবে। কখনোই সেটা সম্ভব নয়। অপরদিকে যেটা তার কুণ্ডলী তাকে সাজেস্ট করছে যদি সে কাজটা করে, হয়তো তার জন্য অটোমেটিক্যালি অনেক দরজা খুলে যাবে। 100% খুলে যাবে এবং মেক্সিমাম ক্ষেত্রে নেগেটিভ রাহুর দশা, নেগেটিভ মঙ্গলের দশাতে বা নেগেটিভ বৃহস্পতির দশাতে মানুষ ঠিক জিনিসটাকে অ্যাকসেপ্ট না করে ভুল জিনিসটাকে অ্যাকসেপ্ট করে। এই প্রবণতা তখন বেশি করে লক্ষ্য করা যায় যে এই ছেলেটার জন্য বা এই মেয়েটার জন্য বা এই ভদ্রলোকের জন্য বা এই ভদ্রমহিলার জন্য যেটা কাম্য, যেটা করা উচিত, তিনি সেটা না করে উনি কয়লাকে হিরে ভেবেছেন। এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়। একদম, যে ভুল প্রফেশন চুজ করছে, ভুল লাইফ পার্টনার চুজ করছে বা ভুল সেগমেন্টে পড়াশোনা চুজ করছে। একদম। আচ্ছা, যেটা আপনি একটা কথা বলছিলেন যে বিক্রি করা, নিজেকে বিক্রি করা। আমরা প্রত্যেকেই আপনি খুব ভালো একটা কথা বললেন যে আমরা প্রত্যেকেই কিন্তু এসেছি নিজেকে বিক্রি করতে। 100%। মানে আমি যে কাজটা করছি সেটাকে আমাকে কোথাও না কোথাও গিয়ে বিক্রি আপনি করতে হচ্ছে। এরকম একটা প্রফেশন দেখাতে পারবেন না যেখানে সেল নেই। রাইট। একটা প্রফেশন দেখাতে আপনি পারবেন না। অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজারও কিন্তু নিজেকে সেল করছেন। 100% এবং যেখানে সেল আছে, সেল কথাটা যেখানেই আসছে সেখানে সেলের জন্য বিজ্ঞাপন কথাটা চলে আসে। একদম আছে। এবার আ অ্যাস্ট্রোলজার হিসেবে আপনি যখন বিজ্ঞাপন দিচ্ছেন নিজের, সেখানে কিন্তু কিছু অদ্ভুত আমরা প্রতিক্রিয়া পাই মানুষের। হুম। যেমন আমার খুব মনে পড়ে যেহেতু আপনাদের যে বিজ্ঞাপনের কাজটা সেটা আমরাই করি অনলাইনে যেটা হুম। হয়। সেখানে খুব অদ্ভুত প্রতিক্রিয়া লোকের নজরে পড়ে। যেমন কি? যেমন একজন বলছে, "আপনি যদি এতই ভালো অ্যাস্ট্রোলজার হন আপনার এড দেওয়ার কি দরকার?"
এই বিষয়ে যদি আমরা একটুখানি আপনার কাছ থেকে ইনসাইটটা পাই যে আপনার এই বিষয়ে কি প্রতিক্রিয়া? যে আমি দেখেছি যে আপনি খুব খুব শান্ত থাকেন। আপনি কখনো কোনো প্রতিক্রিয়া দেন না। যে যা বলছে ঠিক আছে সেটা তার মতামত সে দিক। আপনি কখনো তাকে কোনো রিপ্লাই দেওয়া বা কোনো প্রতিক্রিয়া দেওয়া আপনি কখনো অনলাইনে সেটা আমি আপনাকে করতে প্রথম দেখি। কথা হচ্ছে মার্কেটে একজন ডক্টর আছে, হুম, একজন অ্যাস্ট্রোলজার আছে। একদম, এবার প্রত্যেকটা লোকের তো জানা সম্ভব না। এবার আমার শিলিগুড়িতে হাকিমপাড়াতে চেম্বার, ওই সার্কেল লোকজন আমাকে চিনবে। একদম তাই। বাট বাইরের লোকরা আমাকে কি করে চিনবে? তাই। কি করে সম্ভব? আর অ্যাস্ট্রোলজি এরকম একটা প্রফেশন, খুব কম লোকই উপকার পেলে বলে যে তুমি অমুকের কাছে যাও। রাইট? বিশেষ করে বাঙালি কালচারের মধ্যে এটা ওতপ্রোতভাবে জড়িত। হুম? সবাই ব্যাপারটাকে গুপ্ত রাখতে চায়, চেপে রাখতে চায় যে, "না আমি কি দরকার আছে আমার বলার? ওর মতন করে নিক না।" বাট খুব কম লোকই আছে যারা বলে, "না তুমি ওর কাছে যাও। ও ভালো অ্যাস্ট্রোলজার বা ও ভালো ডক্টর।" এটাও হয়তো খুব ক্লোজ হলে। ভীষণ ক্লোজ হলে। খুব ক্লোজ আদারওয়াইজ হবে। আদারওয়াইজ বলে না। করে না, রাইট। একদম। তো সেক্ষেত্রে অ্যাডিং এর একটা দরকার তো রয়েছে। আমি বিধান মার্কেটে বসে আমি চেম্বার করছি। আমাকে তো মালবাজারের লোকটাকে জানাতে হবে। ঠিক তাই। ঠিক আছে? আমাকে তো রায়গঞ্জের লোকটাকে জানাতে হবে। ঠিক? আমাকে তো বাইপাসের লোকটাকে জানাতে হবে। না জানলে তারা আসবে কি করে? আমার সাথে কানেক্ট কি করে করবে? তো আজকের এই ডেটে অ্যাড এর তো কোনো বিকল্প নেই। আবার অ্যাড দিলেই আপনি বড় অ্যাস্ট্রোলজার এবং বড় ডক্টর সেটা কখনোই নয়। একদম। কিন্তু ন্যূনতম যতটুকু বিজ্ঞাপন দেওয়া দরকার আজকের ডেটে দাঁড়িয়ে, আপনাকে সেটা করতেই হবে। নাহলে আপনি রয়েছেন, আপনার উপস্থিতি রয়েছে, সেটা হয়তো ৫ জন জানলো বা ৫০ জন জানলো। বাট এই পরিধি তো আর বাড়বে না। একটা লিমিটেড পরিধির মধ্যেই আপনি এবং আপনার জ্ঞান থেকে যাবেন। ঠিক, এবং কোথাও একটা গিয়ে আমার মনে হয় হুম। যে আমি যদি, এটা আমার ব্যক্তিগত ধারণা, যেহেতু আমি বিজ্ঞাপন মানে ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যেহেতু যুক্ত, একদম, বিজ্ঞাপন নিয়ে আমার যেটা মনে হয় যে আমি যদি ভালো কাজ করছি, আমি যদি আমার কাজটা দিয়ে আপনাকে হেল্প করতে পারছি, তাহলে এটা আমার দায়িত্ব, আমার কর্তব্য যে আরো ১০ টা লোককে জানানো যে আমি করতে পারবো আপনার কাজটা। কারণ যদি আমি আমার এই দায়িত্বটা পালন না করি, তাহলে আমার জায়গায় হয়তো ২ টো ভুল লোক চলে আসবে। একদম 100% আপনার প্রফেশনের সঙ্গেও এটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত যে আপনি অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার যদি আপনি আপনার বিজ্ঞাপনের মাধ্যমে লোকের কাছে না পৌঁছান, তাহলে উনি হয়তো ঠিক অ্যাস্ট্রোলজারের কাছে না গিয়ে একজন ভুল অ্যাস্ট্রোলজারের একদম, কাছে যাবে, একদম, যে হয়তো তাকে মিসগাইড করবে একদম, বা তাকে মিসইউজ করবে। একদম। এই দেখুন না, মিসইউজ নিয়ে বলছি, আপনি দেখবেন হুম, আফটার কোভিড হুম। বিভিন্ন অ্যাড। প্রচুর, লং প্রচুর। লঙ্কা পোড়ালে বাড়িতে পয়সা আসবে। হারপিক দিয়ে বাথরুম পরিষ্কার করলে স্পিড, হ্যাঁ, তারে হবে পয়সা। কচ্ছপের আংটি পড়ুন, হ্যাঁ, ব্রেসলেট পড়ুন, রিং ফিঙ্গারে ইসে পড়ুন, ধাতু পড়ুন, কেউ রূপো পড়ছে, কেউ সোনা হুম, পড়ছে। এগুলোর সঙ্গে জ্যোতিষের কোনো কানেকশনই নেই। জ্যোতিষ পিওর সায়েন্স। আপনার জন্মকুণ্ডলী, সেখানে ক্যালকুলেশন, সঠিক ক্যালকুলেশন, সেখান থেকে একটা নিগ্রহ বিচার। সেই বিচার, সেই ফলাদেশ যদি আপনি মেইনটেইন করতে চলতে পারেন, আপনার জীবনে হার্ডেল কমবে, আপনার জীবন উন্নতি হবে স্টেপ বাই স্টেপ। জ্যোতিষ কোনো মিরাকল নয়, জ্যোতিষ কোনো জাদু খেলা নয়, জ্যোতিষ কোনো ১ দিনের বা ২ দিনের বুজরুকি নয়। এই শাস্ত্র আপনাকে মেইনটেইন করতে হবে। আপনার জীবনের সাথে জ্যোতিষের ফর্মুলাকে একত্বর মতন করে আপনাকে মিশিয়ে ফেলতে হবে। যেরকম আমরা শ্বাস-প্রশ্বাস নিচ্ছি, সেভাবে জ্যোতিষটাকে যদি আমরা মেনে চলি, আমাদের জীবনে উন্নতি অবশ্যই ভাবে সম্ভব। এবার কতটা উন্নতি এটা বলবে প্রত্যেকের জন্মকুণ্ডলী। ঠিক তাই। আচ্ছা, আরো একটা বিষয় আমি বলি যে জ্যোতিষ সম্বন্ধে যারা অতটা খবর রাখে না বা যারা জ্যোতিষ সম্বন্ধে জানে না, তারা কিন্তু জ্যোতিষ এর সঙ্গে রিলেটেড একটা বিষয় সম্বন্ধে তারা সবাই শুনেছে। হুম, একটা বিষয় খুব পপুলার, খুব ট্রেন্ডিং, সেটা হলো মাঙ্গলিক দোষ। যে জানে সে তো জানে। যে জ্যোতিষ সম্বন্ধে কিচ্ছু জানে না, এই ফালতু মাঙ্গলিক দোষ বলে কিছু একটা আছে, সে হুম। কিন্তু জানে। এবং মাঙ্গলিক দোষ থাকলে আ তাদের বিবাহ পরবর্তী জীবনটা ভালো হবে না বা বিবাহ বিচ্ছেদ হবে। এটার সত্যতা কতটা? বা মাঙ্গলিক দোষ থাকলে আমি অ্যাস্ট্রোলজারের কাছে কেন যাবো বা গেলে কতটা উপকার হতে পারে? ১ম কথা হচ্ছে এটা অনেক বড় সাবজেক্ট। আমি এটা সংক্ষেপে আপনার দর্শক বন্ধুদের বোঝানোর চেষ্টা করি। এক আপনারা খুব মন দিয়ে শুনবেন এই টপিকটা। কারণ বেসিক্যালি মাঙ্গলিক নিয়ে দীর্ঘ বছর ধরে শুধু বিজনেস হয়ে এসছে। আপনারা শুনে থাকবেন যে অনেক অ্যাস্ট্রোলজার, পণ্ডিতজিরা এরা বলে যে, "মাঙ্গলিক বিয়ে করে দিন, খুব ভালো হবে। মাঙ্গলিক রাজযোগ্য হয়ে যাচ্ছে। মাঙ্গলিক মেয়েকে নারায়ণের সাথে বিয়ে দিয়ে দিন, মহাদেবের সাথে বিয়ে দিয়ে দিন। গ্রামের দিকে আবার ছাগলের সাথে, কলা গাছের সাথে বিয়ে দিয়ে দিন।" এই রীতিগুলো প্রচলন আছে। ১ম কথা হচ্ছে এই সমস্ত ধারণা ভ্রান্ত। আমাদের জন্মকুণ্ডলিতে, আমাদের যেটা জন্মকুণ্ডলী, লগ্ন থেকে বিচার হয়। রাশি এক হতেই পারে, কিন্তু যে বিচারগুলো সেটা লগ্ন সাপেক্ষে হয়ে থাকে। শাস্ত্র বলেছে, কারো যদি লগ্নে মঙ্গল থাকে বা লগ্নের চতুর্থে মঙ্গল থাকে বা সপ্তমে মঙ্গল বা অষ্টমে মঙ্গল বা দ্বাদশে মঙ্গল থাকলে সেই জাতক কিংবা জাতিকা মাঙ্গলিক দোষে দুষ্ট। এটা ১ম পয়েন্ট। 2nd পয়েন্ট বলেছে, মাঙ্গলিক দোষ হতে গেলে মঙ্গলকে তার অশুভ নক্ষত্র পেতে হবে। কিরকম ব্যাপারটা?
আমরা ছোটবেলায় পড়েছি গ্রহের কোনো আলো নেই, গ্রহরা নক্ষত্রের আলোয় আলোকিত হয়। একদম ঠিক। মঙ্গল কোনো না কোনো গ্রহে নক্ষত্র নিয়েছে। সে মঙ্গলের নক্ষত্র হতে পারে, রবিরও হতে পারে, শনিরও হতে পারে। যদি সেটা মঙ্গলের শত্রু নক্ষত্র হয়, মঙ্গলের শত্রু কারা, কারা? রাহু অ্যান্টি হয়ে গেল, শনি অ্যান্টি হয়ে গেল, বুধ অ্যান্টি হয়ে গেল। তখন সেই ক্ষেত্রে মাঙ্গলিক দোষ হলো। এটা হচ্ছে ১ম ক্রাইটেরিয়া। এরকম আরো ৮ খানা ক্রাইটেরিয়া রয়েছে। সবগুলো ক্রাইটেরিয়া এখান থেকে বলা সম্ভব নয়। আমি জাস্ট একটা ক্রাইটেরিয়া বললাম। এরকম আরো ৮ টা ক্রাইটেরিয়া রয়েছে। তার মানে টোটাল ৯ টা ক্রাইটেরিয়া। তার মানে শুধু লগ্নে মঙ্গলকে দেখে মাঙ্গলিক বলে দিলাম, এটা আল্টিমেটলি পিওর বিজনেস। তার মানে শুধু লগ্নে মঙ্গল থাকলেই যে সে মাঙ্গলিক একদমই নয়। সেটা কিন্তু একদমই নেই। বা সপ্তমভাবে মানে এটার একটা বিশ্লেষণ দরকার রয়েছে। অনেক। মঙ্গল থাকতেই পারে। তার উপরে ৮ খানা সূত্র যদি ম্যাচ করে, দেন আপনি বলতে পারবেন মেয়েটা মাঙ্গলিক বা ছেলেটা মাঙ্গলিক। বাট আজকের দিনে ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজাররা কি করছেন, আমি তাদেরকে অ্যাস্ট্রোলজার যদিও বলি না, কারণ অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষ মানে আলো, তাই তো? তো আলো না আরোই দিশা দেখা একদম সে আলো না দেখিয়ে তো লোককে অন্ধকার দেখাচ্ছে। কিসের জন্য? পয়সার জন্য। business। আমি যা ৫ মিনিট আগে আপনাকে বললাম, আমিও নিজেকে বিক্রি করতে এসেছি। বাট তার পদ্ধতি সঠিক হতে হবে। রাইট? আমি একজনকে সঠিকভাবে তাকে আমি পথ দেখাবো, তার থেকে আমি একটা পয়সা পাবো। এর মধ্যে কোনো অসততা নেই, কোনো ভুল নেই। কিন্তু সেখানে যখন আমি ভয়ের ব্যবসাটা শুরু করব, সেখানে তো ভুল হয়ে গেল। রাইট? তো এরকম ক্ষেত্রে ধরে নিচ্ছি তর্কের খাতিরে কোন একটা মেয়ে সত্যি মাঙ্গলিক। তার ৮ টা ক্রাইটেরিয়া ম্যাচ করল। মঙ্গলের ডিগ্রি, নক্ষত্র আরো অনেক কিছু রয়েছে। জল রাশি থাকতে হবে, স্থির রাশি থাকতে হবে, এরকম অনেক ক্রাইটেরিয়া রয়েছে। এই সমস্ত ক্রাইটেরিয়া ম্যাচ করল। কেমন? এবার মাঙ্গলিক দোষ মেয়েদের কোথায় এফেক্ট করে? বিয়েতে। কিন্তু যদি দেখা যায় যে মাঙ্গলিক দোষ সত্যিই রয়েছে, প্রবল মাঙ্গলিক, কিন্তু তার বৈবাহিক কারক যে গ্রহগুলো, মানে একটা জন্মকুণ্ডলী থেকে আমরা বিয়ের বিচার করব ৭ম ঘর থেকে, একাদশ ঘর থেকে, ২য় ঘর থেকে এবং নক্ষত্র থেকে। তাহলে কি বললাম? ৭ম, একাদশ, ২য় ঘর এবং নক্ষত্র। হ্যাঁ। যে নক্ষত্রে ওই ছেলেটা বা এই মেয়েটার জন্ম হয়েছে, যদি দেখা যায় এই যে ঘরগুলো অত্যন্ত শুভ বা নক্ষত্রটাও মোটামুটি বা শুভ, তাহলে কিন্তু ওই মাঙ্গলিকের 1% নেগেটিভ প্রভাব সেই ছেলে বা মেয়ে তাদের ম্যারিড লাইফে পাবে না। তাহলে কি হলো? তাদের ম্যারিড লাইফ অত্যন্ত সুন্দর হলো, অত্যন্ত ভালো হলো। ব্যাপারটা বোঝা গেল? লগ্নে মঙ্গল থাকা সত্ত্বেও তাদের ম্যারেড লাইফ ভালো হলো। লগ্নে মঙ্গল আছে বা সপ্তমে মঙ্গল আছে বা অষ্টমে মঙ্গল আছে, মেয়েটা প্রপার মাঙ্গলিক, আমি ধরে নিচ্ছি। কিন্তু তার বিয়ের যে গ্রহগুলো, যেই গ্রহগুলো বিয়েকে দেখে সেগুলো শুভ রয়েছে। সেগুলো শুভ রয়েছে। আচ্ছা। তাহলে মাঙ্গলিক হওয়া সত্ত্বেও ওই মেয়েটা বা ওই ছেলেটার দাম্পত্য জীবনে কোনো এফেক্ট আসবে না। আবার ধরুন ঠিক তার উল্টোটা, কোনো মেয়ে মাঙ্গলিক নয়। ঠিক আছে? কিন্তু তার ৭ম ভাবের গ্রহ অশুভ, তার নক্ষত্র অশুভ, তার একাদশ ভাব অশুভ। তাহলে কি হবে বলুন তো? তার দাম্পত্য জীবন ধীরে, ধীরে সেপারেশন, ডাইভোর্সের দিকে এগোবে। বলতে পারলাম? মানে মাঙ্গলিক না হওয়া মা সত্ত্বেও সত্ত্বেও তার বিয়ের গ্রহগুলো যদি ড্যামেজ থাকে, তাহলে তার বৈবাহিক জীবন ডিভোর্সের দিকে পৌঁছবে। মাঙ্গলিক দোষ খুব একটা ম্যাটার করে না। তাহলে বলুন তো কেন? তাহলে এটা নিয়ে কেন লোকে এত কেন? ভয় পায়? কেন? কারণ এগুলো আমাদেরকে বুঝিয়ে এসছে। ১ম এ পুরোহিতরা বোঝাতো, এখন ভণ্ড, জ্যোতিষী এবং তান্ত্রিকেরা বোঝায়। কারণ মাঙ্গলিক, এখানে তো পরিশ্রম করতে হয় না তো। ওই যে আপনি এড দেখেন না ৩ মাসে জ্যোতিষী হন, ৬ মাসে জ্যোতিষী হন। এরা তো শুধু শিখেছে লগ্নে মঙ্গল বলে দাও মাঙ্গলিক, এবার পয়সা লোটো। শনি সাড়ে চলছে, তুমি দেখে নিলে, বলে দাও তোমার লাইফ শেষ হয়ে যাবে। তো এই মাঙ্গলিক আর শনিটা এরা শিখেছে। কিন্তু জ্যোতিষের যে নিগ্রহ তত্ত্ব শেখেনি। জ্যোতিষশাস্ত্র এত বড় শাস্ত্র, তার 1% যদি কেউ শিখে যায় না, কোন অ্যাস্ট্রোলজার 1%, সে সমাজের লোকের বহুত উপকার করতে পারবে জ্যোতিষ নিয়ে। তাকে সঠিক দিশা দেখাতে পারবে। তার জীবনে নতুন এক আলোর সন্ধান সে তাকে দিতে পারবে। কিন্তু আপনাকে যেতে হবে সঠিক জ্যোতিষীর কাছে, যে শাস্ত্র জানে। যে শাস্ত্র জানে। তার মানে একদিক থেকে বোঝা গেল যে জ্যোতিষশাস্ত্র আমাদের কুণ্ডলী বিচার করে আমাদেরকে পথ দেখাতে পারে এক কথায়। যে কোনটা আমাদের কোন পথটা আমাদের জন্য ঠিক, কোন পথটা আমাদের জন্য ভুল। অনেকে বলে, আমি একটু ইন্টারাপ্ট করলাম হ্যাঁ। আপনাকে। অনেকে বলে জ্যোতিষ কি ভাগ্য পরিবর্তন করতে পারে? এই টপিকেই আসছিলাম আমি। হ্যাঁ। আচ্ছা, আপনি বলে দিন তাহলে হ্যাঁ, টপিকটা। এই টপিকেই আসছিলাম আমি যে জ্যোতিষ আমাদেরকে পথ দেখাতে পারে। হুম। কিন্তু এখানে আরো একটা জিনিস ইনভলভ রয়েছে যে অনেকে পাথর নিতে বলে। অনেক জ্যোতিষী স্টোন নিতে বলে। হুম। জেমস্টোন নিলে কি সেক্ষেত্রে ভাগ্যের পরিবর্তন হয়? আচ্ছা। ১ম কথা হচ্ছে, স্টোনের মধ্যে স্টোন যদি অরিজিনাল হয়, তার হুম। কার্যকরী ক্ষমতা 70%। আচ্ছা, অরিজিনাল হতে হবে আচ্ছা। এবং অরিজিনাল জেমস্টোন কস্টলি। তার একটা খরচ রয়েছে। কারণ যেমনি গ্রহের মধ্যে কসমিক এনার্জি থাকে, আপনি তো কোনো এছাড়া স্টোন ছাড়া কোনো কিছুর মধ্যে আপনি কসমিক এনার্জি পাবেন না। সাপোজ বৃহস্পতি, জুপিটারের জন্য কারো পোকরাজ দরকার। এবার বৃহস্পতির মধ্যে সালফার থাকে, H2O থাকে, কার্বন থাকে। হুম। ওই প্রকৃত পোকরাজ ইউরো সালফারের মধ্যেও কার্বন থাকবে, আচ্ছা। H2O থাকবে।
তো সেগুলো আপনি যখনই পড়বেন, আপনার বৃহস্পতি যে গ্রহ রয়েছে আপনার পঞ্চতত্ত্বের মধ্যে দিয়ে সে অ্যাক্টিভ হবে। সে যে বাজে ফলটা করছিল, সে 70-80% আর বাজে প্রভাব আপনাকে দেবে না। কিন্তু পাথরটাকে আসল হতে হবে। আপনি হিটেড পাথর, ট্রিটেড পাথর, খুব চকচকা পাথর, গ্লাস ফিলিং পাথর, ল্যাব গ্রোন পাথর, এই সমস্ত স্টোন পড়লে আপনার কাচতে হবে না। কাঁচতে হবে। দেখতে খুব চকচকে লাগে। দেখতে খুব লাল। আমি কালকে এটা নিয়ে প্রোগ্রাম করেছিলাম। হ্যাঁ, আমি সেইজন্যই সেখান থেকেই আমার মাথায় এলো হ্যাঁ, যে এটা নিয়ে তাহলে ছিলাম। স্টোন যদি আসল হয়, হ্যাঁ, সে কাজ করবে। সেক্ষেত্রে কি ভাগ্যের পরিবর্তন হবে? অবশ্যই হবে। কেন হবে না? উদাহরণ দিচ্ছি আপনাকে একটা। হ্যাঁ। আপনার ছেলের বয়স কত চলছে? ৫.৫ 5.5 বছর, খুবই ছোট। আপনার ইচ্ছে হলো যে আমি আমার ছেলেকে আ ল নিয়ে পড়াশোনা করাবো। আমি চাই ও একটা বড় অ্যাডভোকেট হোক। ঠিক আছে? এবার আপনি অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন। অ্যাস্ট্রোলজার আপনাকে বলল যে, "আপনি ছেলেকে ল নিয়ে পড়াতে চাইছেন। ঠিক আছে, অসুবিধা সেখানে নেই। কিন্তু আমার মনে হয় ওর যা জন্মকুণ্ডলীর যা গতি প্রকৃতি, এখানে আপনি আপনার সন্তানকে যদি টিচিং প্রফেশন এর দিকে যায়, অধ্যাপকের যদি দিয়ে যেতে পারেন, আগামী দিনে ও একটা বড় কলেজে কিন্তু একটা বড় পোস্টে ও কিন্তু থাকবে। আর আপনি যদি ওকে লতে নিয়ে যান, সেখানে কিন্তু ওই গাছতলায় বসতে হবে।" আমি তোমাকে অসম্মান করছি না। গাছতলায় তাকে বসতে হবে। তো আপনি কি চুজ করলেন? ওই জ্যোতিষীর কথা শুনে তাকে আপনি অধ্যাপকের দিকে নিয়ে গেলেন। রাইট? একটা সময় পরে আপনার ছেলে একটা বড় ইউনিভার্সিটিতে পড়াচ্ছে। হুম। এটা তার ভাগ্যের পরিবর্তন হলো কি হলো না? না, একদম হলো। একদম হলো। একদম। যদি আপনি ওই প্রফেশনে নিয়ে যেতেন, হতো না কিছু। লাইক একদিক লাইক সঠিক পথ দেখিয়ে ভাগ্য পরিবর্তন করা। একদম তাই। সঠিক লাইক দেখিয়ে। একটা কথা আমি আপনাকে বলি এখানে, আরো বুঝতে সুবিধা হবে দর্শকদের। আমার কাছে এরকম অনেক ছেলেমেয়ে আসে, যাদেরকে আমি বলি এই বিয়েটা আপনাদের জন্য ঠিক নয়। ঠিক আছে? তো তখন মেয়ের মা বা ছেলের মা এরা আমাকে বলে যে, "না, ছেলেটা খুব ভালো। বড় চাকরি করে। আর্থিক অবস্থা ভালো। খুব ভদ্র, খুব নম্র।" বিয়ের ১ বছর এরকম বহুবার আমার সাথে হয়েছে। বিয়ের ১ বছর, ২ বছর, ৩ বছর পর সেই মা-বাবারা এসে বলছে যে, "আমার মেয়ের ডিভোর্স হতে চলছে।" তার মানে সে যদি আমার কথাটা ১ম এই শুনে নিত, তাহলে এই যে ডিভোর্স হতে চলছে, এই যে মেয়ে মারধর খেয়েছে, ফিজিক্যালি হ্যারাসমেন্ট হয়েছে, এই যে মান-সম্মান যাচ্ছে, এগুলো কি যেত? যেত না। যেত না। সেক্ষেত্রে এই ভাগ্যটাকে পরিবর্তন করার একটা আশা কিন্তু ছিল। ১ম এই ছিল। একটা সম্ভাবনা কিন্তু ছিল। এক্সাক্টলি। জ্যোতিষশাস্ত্র আমাদের জীবনে সবথেকে যেটা 100% ভালো কাজ করে, সেটা হচ্ছে পথ দেখিয়ে দেয়। কোন পথে গেলে আমার উন্নতি হবে, কোন পথে গেলে আমার অবনতি হবে। কিন্তু আমি আবারও বলব, এইজন্য কিন্তু আপনাকে চুজ করতে হবে সঠিক অ্যাস্ট্রোলজার। আমি কেন বললাম কথাটা? আমার জন্মকুণ্ডলিতে সরকারি চাকরি নেই। আমার মা-বাবা আমাকে এক জ্যোতিষীর কাছে নিয়ে গেলেন। তিনি বললেন, "আপনার ছেলের সরকারি চাকরি হবে, কিন্তু কিছু গ্রহ খারাপ রয়েছে। আ এই তাবিজ, কবজ, তারাপীঠে যজ্ঞ করতে হবে। ২-১ টা পাথর পড়তে হবে। ১,০০,০০০, ২,০০,০০০, ৩,০০,০০০, ৪,০০,০০০ হোয়াটএভার কিছু একটা খরচ আছে। এই প্রতিকারগুলো করলেই 100% আপনার ছেলের বড় সরকারি চাকরি হবেই হবে।" মা-বাবা খুব কষ্ট করে জ্যোতিষীকে টাকা দিলেন। দিয়ে প্রতিকারগুলো দেওয়া হলো। ঠিক আছে? হুম, হুম, হুম। ২ মাস, ৪ মাস, ১ বছর, ২ বছর, ৪ বছর যায়, সরকারি চাকরি হয় না, হলো না। দিনের শেষে ছেলেটা বলছে বা মেয়েটা বলছে, তার মা-বাবা বলছে, "জ্যোতিষশাস্ত্র ফেক।" অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্র ফেক না। জ্যোতিষীটা ফেক, এগুলা সেই আপনাকে ভুল পথে গাইড করেছে। কারো জন্মকুণ্ডলীতে, এটা আমি চাকরিতে বোঝাচ্ছি আপনাদেরকে। হুম, কারো জন্মকুণ্ডলীতে সরকারি চাকরি যদি না থাকে, কোনো অবস্থাতে, কোনো প্রতিকারে, কোনো পুজো পাঠে সেটা অ্যাচিভ করা সম্ভব নয়। তাহলে কি হয় আল্টিমেটলি? আমার জন্মকুণ্ডলীতে সরকারি চাকরি রয়েছে। কেমন? সরকারি চাকরির বিচার কোথা থেকে হবে? লগ্নের ৬ষ্ঠ ভাব, হুম। ১০ম ভাব এবং একাদশ ভাব। তার সাথে বৃহস্পতি এবং শনির কানেকশন দেখে নিতে হয়। কেন বৃহস্পতি? বৃহস্পতি মানে একটা স্থায়ী রোজগার। শনি মানে দাসত্ব। যারা চাকরি করে তারা হুম। দাসত্ব। দাসত্ব। রাইট? রাইট। দেখে নিলাম আমি। খুব কানেকশনস ভালো, চাকরিটা ওর হবে। কিন্তু দশাটা দেখা যাচ্ছে রাহুর চলছে। রাহুটা তার খারাপ। বা কথার কথা দশাটা তার বুধের চলছে। বুধটা তার খারাপ। বা মঙ্গল চলছে, মঙ্গলটা তার খারাপ। দেখুন, সব জন্মকুণ্ডলিতে ভালো হতে পারে না। সব যেমনি খারাপ এটাও হতে পারে না, সব ভালো এটাও হতে পারে না। তখন আমরা কি করব? যারা প্রকৃত জ্যোতিষী, ওই যে গ্রহগুলো ড্যামেজ আছে, যার দশা চলছে, তার সাপেক্ষে ওই জন্মকুণ্ডলিতে শুভ গ্রহগুলোকে যদি প্রতিকার দেওয়া যায়, তার সরকারি চাকরি হতে বাধ্য। কেন হলো চাকরিটা? তার কুণ্ডলিতে ছিল তাই হয়েছে। তাহলে এতদিন কেন হচ্ছিল না? তার যে দশান্তর দশা চলছিল, হুম। সেগুলো শুভ ছিল না। এজন্য ১ নাম্বার, ২ নাম্বার,
3 নাম্বারের জন্য কাছাকাছি গিয়ে ও ঘুরে এসেছিল। আপনি অনেক ক্ষেত্রে শুনবেন, অনেক ছেলেমেয়ে বলে, "আমি কাছে গিয়ে বারবার চাকরি হচ্ছে না।" হুম। তার মানে কি জানেন? ওর জন্মকুণ্ডলিতে ও ছেলেটার বা ওই মেয়েটার সরকারি চাকরিটা রয়েছে, কিন্তু ওর দশাটা দেখুন অশুভ দশা চলছে। যখনই এই দশাকে আপনি প্রতিকার করবেন, ওর চাকরি হতে বাধ্য। অ্যাস্ট্রোলজি এই জায়গাতে কাজ করে। দারুণ। মানে একটা ইনসাইট পাওয়া গেল আমাদের। একটা আমরা অনুষ্ঠানের একদম শেষ হুম। লগ্নে চলে এসেছি। যেহেতু আমাদের একটা সময়সীমা রয়েছে। এই আলোচনাগুলো শুরু হলে মনে হয় চলতে থাকুক। একটার পর একটা প্রশ্ন হ্যাঁ, আসুক এবং মানে পুরো রাত কাভার হয়ে যাবে। কিন্তু অত বড় অনুষ্ঠান তো করা যাবে না। একদম। আ অনুষ্ঠানের শেষে আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো। আ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ডাক্তাররা যখন অপারেশন থিয়েটারে যায়, হুম, অপারেশন করতে যায়, হুম, বাড়ির লোক যখন জানতে চায় যে কি অবস্থায় আছে, সেক্ষেত্রে খুব ক্রিটিক্যাল অবস্থা থাকলে ডাক্তাররা বলে যে, "ভগবানকে ডাকো।" একদম। মানে ডাক্তার নিজে স্বীকার করে নিচ্ছে যে ডাক্তারির ঊর্ধ্বেও রয়েছেন ভগবান। অবশ্যই তাই। জ্যোতিষশাস্ত্রেরও কি ঊর্ধ্বে কিছু রয়েছে? অবশ্যই রয়েছে। পরমেশ্বর রয়েছে, ইউনিভার্স রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে। যেখানে দেখা যায় যে কোনো জন্মকুণ্ডলী একদম ড্যামেজ, একদম ড্যামেজ। কোনো একটা ছেলে বা মেয়ের রাহুর দশায় জন্ম হলো। হুম? তারপরে আসবে বৃহস্পতির দশা। বৃহস্পতি খারাপ। তারপরে শনি, শনিটাও তার খারাপ। বুধ এভারেজ বা বিলো এভারেজ। তারপরে কেতু, কেতুটা খারাপ। তো অত লম্বা হয় না, সে ততদিনে সে পৃথিবী ছেড়ে দিবে। সেই ধরনের ড্যামেজ কুণ্ডলীর ক্ষেত্রে আপনি যতই প্রতিকার করুন, এই করুন, ওই করুন, কোনো লাভ নেই। তখন একটাই রাস্তা, পরমেশ্বরকে ডাকা। আর আমি আপনার দর্শকদের জন্য বলে রাখি, আমরা যখন জন্ম নিই না, আমরা শুধু শরীর এবং আত্মা নিয়ে জন্ম নিই না। আমরা আমাদের প্রারব্ধ নিয়ে জন্ম নিই। একটা জন্মকুণ্ডলী শুধু পূর্বজন্মের প্রারব্ধ। একদম আমি দেখে বলছি না যে আপনার এই প্রবলেম হচ্ছে, আপনার এটা হচ্ছে না। তো ক্লায়েন্ট কি বলছে আমার? হ্যাঁ, এক্সাক্টলি তাই, এক্সাক্টলি তাই। তাহলে কি করা উচিত? আমি কি করে কথাটা বললাম? তার জন্মকুণ্ডলী দেখে। জন্মকুণ্ডলীটা কবে তৈরি হয়েছে? সে যখন জন্ম নিয়েছে সেই দিনই তৈরি হয়েছে। রাইট? রাইট। তার মানে কি? সে শুভত্ব নিয়ে জন্ম নিল বা অশুভত্ব নিয়ে জন্ম নিল হুম। বা দুটোর মিক্স নিয়ে জন্ম নিল। সুতরাং কর্ম শুভ করতে হবে। কর্ম শুভ না করলে আপনি যতই পরমেশ্বরকে ডাকুন, ভগবানকে ডাকুন, পাথর পড়ুন, কবচ পড়ুন, হোম করুন, যজ্ঞ করুন, আল্টিমেটলি রেজাল্ট 0। একদম তাই। সবার ঊর্ধ্বে হলো যেটা মনে পরমেশ্বর, রাখতে হবে যে সবার ঊর্ধ্বে পরমেশ্বর। এবং পরমেশ্বরকে খুশি রাখার সবচেয়ে সহজ উপায় হলো কর্ম ভালো করতে হবে এবং কর্মটা শুভ করতে হবে। একদম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে কর্মই ধর্ম। আপনি ভগবানের নাম নিচ্ছেন, এদিকে লোকের গালমন্দ করছেন, সেই পুজোর কোনো লাভ নেই। আপনি নিরামিষ খাচ্ছেন, গলায় তুলসীর মালা পরছেন, লোকের গালমন্দ করছেন, লোকের খারাপ চাচ্ছেন, লোকের হিংসে করছেন, ওটার কোনো লাভ নেই। আপনি কর্মের মধ্যে আপনি ধর্মকে খুঁজুন। কর্ম শুভ কর্ম হতে হবে, পজিটিভ কর্ম হতে হবে। দারুণ, দারুণ লাগলো দাদা আপনার কথাগুলো শুনে। দারুণ লাগলো আজকের আলোচনাটা। আমি সিউর যে আমাদের দর্শক বন্ধু যারা, তারা আজকে একদম অন্যরকম একটা এপিসোড উপহার পেলেন এবং আমার এটাই বিশ্বাস যে তাদেরও ভীষণ ভালো লেগেছে। তো আপনাদের আজকের এপিসোডটি, আজকের এই জ্যোতিষীয় আলোচনাটি আপনাদের কেমন লাগলো? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর টেডভাইজার টক্স এর আরো এইরকম ইন্টারেস্টিং এপিসোডস দেখতে হলে আমাদের পেজ টেডভাইজারকে ফলো করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ। ধন্যবাদ।